আশীর্বাদ করেন তাহলে আমি জীবনকালকে ঠিক বইয়ে আনতে পারবো আমার চাপা ভাইয়ের কাছে। মা, প্রকৃতি মা, কোথায় তুমি? তোমার পায়ে পড়ি মা, আমাকে পথ দেখাও। জীবনকালকে এই রাক্ষস সাথে নিয়ে আসার উপায় বলে দাও আমার। কি এ কাকে দেখছি আমি আমার সামনে? স্বপ্ন দেখছি না তো? কে তুমি মা? এমন সুন্দর দেবী মূর্তি আগে তো কখনো দেখিনি তোমায়। আমি যে তোদের সবার মা পারুল, আমায় চিনতে পারলি না? একটু আগেই তো তুই আর তো কণ্ঠে বারবার আমাকে ডাকছিলি। তোর ডাকে সাড়া দিতেই তো আমি ছুটে এলাম। আমি যে তোদের প্রকৃতি মা। প্রকৃতি মা? আদেশ করুন মহারাজ। সেনাপতি, সেনাবাহিনীর সমস্ত সেনাকে একজোট করো। ওরা অভিযানে যাবে রাজকুমারী মণিমল্লিকার সঙ্গে। কিন্তু মহারাজ, সেনারা তো এখন প্রায় সকলেই ক্ষমতাহীন, তাহলে এই অবস্থায়? হ্যাঁ জানি জানি, আমি ক্ষমতাহীন হলেও তারা সংখ্যায় প্রচুর, সুবিশাল। এই বিপুল সংখ্যক রাক্ষস সৈন্য যতই দুর্বল হোক না কেন, ওই মানুষের ছেলে মেয়ে দুটোকে নিশ্চয়ই জব্দ করতে পারবে। তা অবশ্য ঠিক মহারাজ, কিন্তু মহারাজ, রাজপিতা যে মানুষটির সঙ্গে রয়েছেন তার যে এখন পূর্ণ শক্তি, তাহলে তাকে আটকাবে কে মহারাজ? তাকে আটকাবে রাজকুমারী মণিমল্লিকা। মণিমল্লিকার ক্ষমতা কিন্তু কম নয় সেনাপতি। আকাশে ওরা শত্রুকে যে কোনো সময় যে কোনো প্রাণীতে পরিণত করে দেওয়া, দু চোখে আগুনে ঝলসে ছাই করে দেওয়া, এই সমস্ত ক্ষমতা ওরাকে। মণিমল্লিকা পূর্ণরূপে রাক্ষসী না হয় সূর্যগ্রহণে তার কোনো প্রভাব পড়েনি। তাই তাই ও নেতৃত্ব দেবে আজ রাক্ষস সেনাদের। দাদুর থেকে যুদ্ধবিদ্যায় নাতনি যে কোনো অংশে কম নয়, সেটা আজকে প্রমাণ করবে আমার মেয়ে রাজকুমারী মণিমল্লিকা। তুমি এসেছো মা? আমি সত্যিই তোমার দেখা পেয়েছি। আমার যে কিছুতে বিশ্বাসই হচ্ছে না। এমন অন্তর থেকে কেউ ডাকলে
না এসে উপায় আছে? বল, তোর কি চাই? মা, তুমি তো অন্তর্যামী, তুমি সব জানো। আমি অনেক দূর থেকে অনেক পথ পার হয়ে রাক্ষস রাজ্যে এসেছি আমার ভাইকে উদ্ধার করে নিয়ে যাব বলে। আমার ভাইকে আমি খুঁজেও পেয়েছি, কিন্তু জীবনগাঙের জল ছাড়া তাকে এখান থেকে জীবন্ত নিয়ে যাওয়া কোনোভাবেই সম্ভব নয়। আমার ভাইকে বাঁচিয়ে রাখতে গেলে জীবনগাঙকে এখানে নিয়ে আসতে হবে। কিন্তু আমার কথায় কি সে এখানে আসবে? তুমি যদি একটু আমার হয়ে বলে দাও মা, তাহলে আমার ভাইয়ের প্রাণটা বাঁচে। তাহলে শোন, একটা গল্প বলি তোকে, মন দিয়ে শোন। বিধাতা রাক্ষসদের সৃষ্টির সময় খেলার ছলে মাটি দিয়ে গড়েছিলেন এক বিশাল মূর্তি, কালো রঙও করেছিলেন তাতে। তারপর হঠাৎই তার খেয়াল হয় মাটি ফুরিয়ে এসেছে। একটা রাক্ষস বানাতেই এত মাটি লাগিয়ে ফেললাম আমি। এবার বাকি রাক্ষসদের আমার ছোট করা ছাড়া আর কোনো উপায় নেই। বরাদ্দ মাটি বাড়ানো যাবে না কোনোভাবেই। তখন তাড়াহুড়ো করে বিধাতা বাকি মাটি দিয়ে সহস্র অযুত রাক্ষস করেছিলেন। তবে প্রথম রাক্ষসটি বাকি রাক্ষসের থেকে একদম আলাদা। তার মায়াবল, তার শক্তি, তার ক্ষমতা বাকি রাক্ষসদের মিলিত শক্তিরই সমান। কোথায় থাকে সেই রাক্ষস? এই রাক্ষস রাজ্যে সে বাস করে না। সে একলা থাকে ওই বরফ ঢাকা পাহাড় চূড়োয়, আর তার নাম কাল রাক্ষস। সূর্যগ্রহণেও তার শক্তি এতটুকুও কমে না, তাই নীলকুণ্ডে স্নানেরও প্রয়োজন পড়ে না তার। কিন্তু মা, সে কাল রাক্ষসের কথা তুমি আমায় বলছো কেন? তাড়াতাড়ি কর তোরা, হাতের সময় খুব কম। শত্রুপক্ষ কিছু বুঝে নেওয়ার আগেই বন্দি করতে হবে ওদের। আপনার সাজ সম্পূর্ণ হলো রাজকুমারী। এবার তোমার আর নিস্তার নেই পারুল। আমার দাদু যতই আমার শত্রুদের রক্ষা করার চেষ্টা করুক না কেন, আমার হাত থেকে তোমায় কেউ বাঁচাতে পারবে না পারুল, কেউ না। তোকে ওই কাল রাক্ষসের কথা বলার পেছনে অবশ্যই কোনো কারণ আছে। কি কারণ মা? ওই কাল রাক্ষস এক ছটফটে দামাল নদীকে নিজের কাছে বন্দি করে রেখেছে, আর সেই নদীর নামই জীবনগাং।
জিওনগাং? হ্যাঁ, সেই দুষ্ট কাল রাক্ষস প্রকৃতির নিয়ম মানে না। বিধাতার দেওয়া ক্ষমতায় সে প্রকৃতিকে নিজের দাসী বানিয়ে রাখতে চায়। জিওনগাং আমার মেয়ে, আপন খেয়ালে দেশ থেকে দেশান্তরে ছুটে বেড়ানোর কথা তার। তার জলে শস্য শ্যামলা হয়ে ওঠার কথা রুক্ষ জমিকে। তার দুপার জুড়ে গড়ে ওঠার কথা নতুন নতুন সভ্যতা। কিন্তু আজ সে বন্দিনী হয়ে দাসী বৃত্তি করছে ওই দুষ্ট রাক্ষসের কাছে। কিন্তু এই জিওনগাংকে যে আমার দরকার মা, আমার চাপা ভাইকে জীবন্ত রাখার জন্য। কিন্তু সে ওই কাল রাক্ষসের হাতে বন্দি। তাহলে সে কি করে বয়ে আসবে এই রাক্ষস রাজ্যে? আর সেই রাক্ষস রাজ্যে বয়ে না এলে আমি আমার চাপা ভাইকে উদ্ধার করে নিয়ে যাব কি করে? সেই জন্যই তো তোকে এইসব কথা বললাম রেমি। তোর ভাইকে উদ্ধার করার আগে মুক্ত করতে হবে ওই জিওনগাংকে। তার মানে আমাকে এই ভয়ঙ্কর কাল রাক্ষসের হাত থেকে উদ্ধার করে আনতে হবে জিওনগাংকে। কিন্তু তা কি করে সম্ভব মা? আমি কাল রাক্ষসের সঙ্গে লড়াই করব কোন শক্তিতে? মণিমল্লিকা, রাক্ষস সেনারা অভিযানের জন্য তৈরি। তারা অপেক্ষায় রয়েছে। আমিও প্রস্তুত বাবা, সম্পূর্ণভাবে প্রস্তুত। তাদের দেরি করে লাভ নেই। এখনই রওনা হ রাক্ষস সৈন্যদের নিয়ে। যাব, কিন্তু তার আগে আমি আমার শত্রুপক্ষের অবস্থানটা শেষবারের মতো একবার ভালো করে দেখে নিতে চাই। তাতে আমাদের আর খুব বেশি খোঁজাখুঁজি করতে হবে না। তুমি এখানে অপেক্ষা করো। কেন? তোর ভালোবাসার শক্তিতে, তোর শুভ বুদ্ধির শক্তিতে, তোর মানসিক শক্তিতে। তোর কাছেও তো শক্তি কিছু কম নয় রেমি। ওই দুষ্ট কাল রাক্ষসের কাছ থেকে জিওনগাংকে উদ্ধার করতে একমাত্র তুই পারবি। আমি? হ্যাঁ, তুই। সমগ্র জীব জগতের মঙ্গলের জন্য তোকে এই কাজ করতেই হবে পারুল। আমি নিজেও এই কাজ করতে পারতাম, কিন্তু যদি কাল রাক্ষসের সাথে যুদ্ধে আমার হার হয় তাহলে গোটা বিশ্ব জগৎ যে মাহারা হয়ে যাবে। প্রকৃতি ধ্বংস হয়ে যাবে। বন্যা, খরা, মহামারী, বজ্রপাত, ভূমিকম্পে মহাপ্রলয় আসবে। সমগ্র জীব জগৎকে রক্ষা করার আর কেউ থাকবে না। না না মা, তুমি যেও না। ওই কাল রাক্ষসের হাত থেকে জিওনগাংকে উদ্ধার করতে আমি যাব। সিদ্ধান্ত নেওয়ার আগে তুই একবার ভালো করে ভেবে নে পারুল। এই কাজে কিন্তু প্রাণ সংশয়েরও ভয় আছে। তুই যদি হেরে যাস তাহলে ওই দুষ্ট রাক্ষসের কাছ থেকে কোনোভাবেই বেঁচে আসতে পারবি না। ও তোকে শেষ করে ফেলবে। ফেলুক, আমার প্রকৃতি মায়ের জন্য, প্রকৃতিকে বাঁচানোর জন্য, আর আমার চাপা ভাইকে উদ্ধারের জন্য নিজের এই তুচ্ছ প্রাণটুকু বলি দিতেও কোনো ভয় নেই আমার। আমি জানতাম, আমার মন বলছিল এই কাজ যদি কেউ করতে পারে সেটা একমাত্র তুই পারবি। কারণ তোর মতো এমন নিঃস্বার্থভাবে সবাইকে আপন করে নিতে আর কেউ পারে না। আগে ভেবেছিলাম জিওনগাংকে নিয়ে আসা অসম্ভব, কিন্তু এখন মনে হচ্ছে আমি হয়তো পারবো। পারবি, অবশ্যই পারবি। আমি তোকে আশীর্বাদ করছি। এবার তাহলে আমায় অনুমতি দাও মা, আমি রওনা হই। তার আগে আমার কিছু কাজ আছে।
তুই হয়তো জানিস না যে মণিমল্লিকা একটা সাধকের বরে তোকে আর রাঘবকে দেখতে পাচ্ছে। আমাদের দেখতে পাচ্ছে? সর্বনাশ! তাহলে তো রানী মণিমল্লিকা আমাদের সব গতিবিধি জেনে যাচ্ছে। হ্যাঁ, সাধকের দেওয়া সেই বর আমি খণ্ডাতে পারবো না ঠিকই, তবে আমি তোকে এমন বর দেব যাতে মণিমল্লিকা তোকে দেখতে পেলেও তোর অবস্থান কোনো মতেই বুঝতে পারবে না। তোর চারপাশের দৃশ্য তার চোখে আবছা অস্বচ্ছ দেখাবে। অভিযানে যাবার আগে আমি আমার শত্রুপক্ষের অবস্থান দেখতে চাই, জানতে চাই পারুল এখন কোথায় আছে। পারুল প্রকট হোক আমার চোখের সামনে। কিরে, দেখতে পেলি কিছু? পারুলের অবস্থান স্পষ্ট হোক, আমি দেখতে চাই পারুল এখন কোথায় আছে। আমি আমার প্রধান শত্রু পারুলকে দেখতে চাই, তার তার চারপাশে সবকিছু স্পষ্ট হোক আমার চোখের সামনে। না 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 না, এ কিছুতেই হতে পারে না। পারুল নিশ্চয়ই আবার নতুন করে কোনো চালাকি করেছে, আমি নিশ্চিত। কি হয়েছে? কি হয়েছে? আমি শুধু পারুলকে দেখতে পাচ্ছি, কিন্তু পারুলের চারিপাশ কি ভীষণ অস্পষ্ট। আমি কিচ্ছু দেখতে পাচ্ছি না বাবা, কিচ্ছু না। কেন? পারুলকে যদি তুই দেখতে পাস তাহলে ও কোথায় বসে আছে বা দাঁড়িয়ে আছে সবকিছু দেখতে পাবি তো। না, আমি দেখতে পাচ্ছি না, আমি কিছুতেই দেখতে পাচ্ছি না। আগে তো পারুলকে দেখতে পেলেই পারুলের চারিপাশ আমি দেখতে পেতাম, কিন্তু এখন পারুল ছাড়া চারিপাশ ভীষণ অস্পষ্ট, সব ঝাপসা। আমি কিচ্ছু দেখতে পাচ্ছি না বাবা, কিচ্ছু না। আমি যদি এইভাবে অস্পষ্ট দেখতে থাকি তাহলে আমি পারুলকে খুঁজবো কি করে? খুঁজে না পেলে পারুলকে ধরবই বা কি করে? তাহলে আর কোনো চিন্তাই থাকলো না আমার। রানী মণিমল্লিকা এবার কিছুতেই বুঝতে পারবে না আমি কোথায় আছি। এবার তাহলে সেনাপতি মশাইকে নিয়ে রওনা হই আমি। না পারুল, তোকে সেখানে একাই যেতে হবে। সাতমাথা বরফ পাহাড়ের কাছে তোকে নিয়ে যাবে আমার ধূমকেতু, আর ধূমকেতুর পিঠে করে মাত্র একজনই যেতে পারবে। রাঘবকে তুই সঙ্গে করে নিয়ে যেতে পারবি না। বেশ, তাহলে আমি একাই যাব কাল রাক্ষসের কাছে। সেনাপতি মশাই দাদুর সাথে থাকুক এখানে। এবার মন দিয়ে শোন আমি যা বলছি। সাতমাথা বরফ পাহাড়ের পাদদেশে আছে এক বৃদ্ধ বনস্পতি, তার কাছে গিয়ে হাত জোর করে প্রার্থনা করবি। কি বলবো বুড়ো বনস্পতিকে? বলবি তোকে সাহায্য করতে। তারপর উনি তোকে দেবেন তার কোটরের ভেতরে লুকিয়ে রাখা ঢোল ডগর। ঢোল ডগর? কি কাজ ঢোল ডগরের? ওই ঢোল ডগর বাজিয়ে তুই যে পথেই যাবি, শব্দ শুনে জীবন গান তোকে অনুসরণ করবে। বুঝেছি মা, ওই ঢোল ডগর বাজিয়েই জীবন গাংকে আমি নিয়ে আসবো এই রাক্ষস রাজ্যে। এই ঢোল ডগরের কিন্তু আরো একটা গুণ আছে। কি গুণ মা? ঢোল ডগরের ডান দিকে ঘা দিয়ে তুই যদি বলিস হট্ট মেলা, তোর চারিদিকে মেলা বসে যাবে, ঠিক এইরকম।
যেমনই ঢোল ডগরের বাদিকে ঘা মেরে যদি বলিস ভাঙা মেলা, অমনি মেলাটা ভেঙে যাবে। এটা সত্যি অবাক কাণ্ড মা। এমন আশ্চর্য ঢোল ডগরের কথা আমি কখনো শুনিনি। এবার তোকে সব থেকে দরকারি কথাটা বলবো আমি। আয় এদিকে আয়। কি কথা মা?